সচ্ছলতা আমাদের সবার দরকার এবং সচ্ছলতা এটা অপশন নয়, এটা এসেনশিয়াল। আমাদের সবাইকে এটা অর্জন করতে হবে, এটা আপনা আপনি আসে না। কিন্তু আমরা পারি না। কেন পারি না? কারণ সচ্ছলতার কনসেপ্টটাই আমাদের কাছে ক্লিয়ার না। এবং সেটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্ব জুড়েই ফাইন্যান্সিয়াল লিটারেসির প্রচণ্ড ঘাটতি আছে। কেন ঘাটতি আছে? কারণ এই যে টেক্সট বুকগুলা, এই যে সার্টিফিকেটের পেছনে যে পড়াশোনাগুলা হয়, সেখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বিশেষ করে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কোনো ধারণা দেওয়া হয় না। না আছে টিচারদের, না আছে কারিকুলামে। টিচারদের নাই কেন তাইলে? নাই কারণ তারাও ওই যে একই একটা ট্র্যাডিশনাল প্রসেসে আমরা চলছি, শুধু পাস করতে হবে, চাকরি পেতে হবে। এই চাকরির পেছনে ছোটার জন্যই আমাদেরকে বাস্তব জগৎ সম্বন্ধে একটা অন্ধকারে রাখা হয়েছে। হতে পারে এটা ইন্টেনশনালি, হতে পারে এটা এমনি এমনি চলে আসছে যুগের পর যুগ ধরে। যাই হোক, আমরা আজকে একটা অনেক বড় ভিডিও ধারণ করছি, যাতে সচ্ছলতার কনসেপ্ট এবং সচ্ছলতার বিভিন্ন মাধ্যমগুলা নিয়ে আমরা কম্পারেটিভ স্টাডি দেখাবো, যাতে একজন রিক্সাওয়ালাও চাইলে সচ্ছলতার হাইওয়েতে উঠতে পারেন। কাজেই আসুন আমরা যে স্টেপ বাই স্টেপ বিভিন্ন পয়েন্টগুলো আলোচনা করব, আপনারা সময় করে দেখবেন। একদিনে দেখার দরকার নাই, আপনার যখন সময় হবে তখনই দেখেন, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবং শুধু দেখলেই হবে না, আমরা অনেক কিছুই দেখি। একজন লেখক আর একজন সাধারণ মানুষের মধ্যে তফাৎ কি? লেখক যা দেখেন তা নিয়ে চিন্তা করেন, সাধারণ মানুষ শুধু দেখেই যান। কাজে আসুন, জীবনে যেহেতু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একটা অতীব জরুরি বিষয় এবং সবার এটা থাকা দরকার, সেহেতু আমাদের অনুরোধ থাকবে যারা যারা এই ভিডিও টাচ করবেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং পয়েন্টগুলো নিয়ে চিন্তা করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, পৃথিবীর প্রত্যেকটা লোক একটু হিসাব নিকাশ করলে চললে, একটু বুঝে শুনে চললে, একটু এই যে ফাইন্যান্সিয়াল জিনিসগুলো বিবেচনায় নিলে, প্রতিটা লোক সচ্ছলভাবে তার জীবন কাটাতে পারবে। হ্যাঁ, একটু স্যাক্রিফাইস করতে হবে। কতটুকু স্যাক্রিফাইস করতে হবে সেইটুকু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আমি বিদ্যুৎকান্তি দাস, আমি ব্যাংকে ছিলাম, 5টা ব্যাংকে 15 বছর। ডাচ বাংলা ব্যাংক, ওয়ান ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইডিএলসি একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান, এবং লাস্ট ছিলাম আইএফআইসি ব্যাংকে। বড় বড় প্রজেক্ট ফাইন্যান্স ডিল করেছি, কাজ করেছি প্রজেক্ট ফাইন্যান্স দিয়ে, কিন্তু নিজের ফাইন্যান্স বুঝি নাই। ওই যে বললাম, আমাদেরকে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে তেমন কিছু শেখানো হয় না, এবং আমরা যে যেটা বুঝি সেইভাবেই বড়লোক হতে চাই। আসলে বড়লোক হওয়া দরকার নয়, সচ্ছলতা দরকার। টাকার পেছনে ছোটা নয়, টাকাকে ম্যানেজ করা। আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই কিভাবে এই টাকাকে প্রত্যেকটা লোক ম্যানেজ করে সুন্দর জীবনযাপন করতে পারে। আচ্ছা, সচ্ছলতা নিয়ে আমাদের প্রাইমারি ধারণা বা সাধারণের ধারণা কি? সাধারণের ধারণা হলো বড়লোক হওয়া, অনেক টাকার মালিক হওয়া, অনেক গাড়ির মালিক হওয়া, অনেক বাড়ির মালিক হওয়া, অনেক সম্পদের মালিক হওয়া। এবং সম্পদ সম্বন্ধে আমাদের ধারণা কি? সম্পদ সম্বন্ধে আমাদের ধারণা, আমার পজিশনে অনেক কিছু থাকতে হবে। কিন্তু বর্তমান যুগে কিন্তু অনেক কিছু থাকাকে সম্পদশালী বলা হয় না। এখন বলা হয় সম্পদ আমার সেইটাই হবে যেখান থেকে আমার প্রতি বছর ইনকাম জেনারেট হবে, বা একটা মেয়াদান্তে ইনকাম জেনারেট হবে, এবং এই ইনকামটা কমপক্ষে ইনফ্লেশনের চেয়ে একটু বেশি হতে হবে। যত বেশি হবে তত ভালো। কাজেই আমার 1000 বিঘা জমি আছে গ্রামের বাড়িতে, কোনো চাষ হয় না, বাস হয় না, কিছুই হয় না, পড়ে আছে, প্রতি বছর খাজনা দিতে হয়। এইটা কোনো সম্পদ নয়। সিলেটের কালচারে আছে, হ্যাঁ, দেখা যায়
বিদেশে থাকেন ভদ্রলোক, বিশাল এক বাড়ি করেছেন, গ্রামে 5 কোটি 10 কোটি টাকা খরচ করে। ওই বাড়িতে কেউ থাকেন না, একজন কেয়ারটেকার থাকেন, তাকে আবার মাসে মাসে একটা মাসোহারা দিতে হয়। আবার যখন উনি বাড়িতে আসেন মাঝে মধ্যে, তখন দেখা যায় এইটা নষ্ট ওইটা নষ্ট। মানে কি, এটার পেছনে হিউজ খরচ, মেনটেনেন্স কস্ট। কাজে এই অ্যাসেটটা সম্পদ নয়। আবার এই যে বাড়ি করলাম, আমি থাকলাম না, হ্যাঁ একটা মানসিক তৃপ্তি পাই, সেটা ওই রকম হলেই চলবে। কিন্তু আমরা যা করে লোক দেখানো সম্পদ তৈরি করা, সেটা আসলে সম্পদ নয়, সেটা আসলে লায়াবিলিটি। আবার সাধারণ মানুষ চাইলে একটা বাড়ি করতে পারে না। আবার বাড়ি করলেও দেখা যায় সমস্ত সঞ্চয়, সমস্ত সেভিং, সমস্ত ক্যাশ ফ্লো শেষ করে দিয়ে বাড়ি করছেন। তাইলে এই সম্পদ আসলে সম্পদ নয়, এটাকে বর্তমানে দায় বলা হয়। তাহলে সম্পদ কোনটা? যেখান থেকে ইনকাম জেনারেট হবে, এবং শুধু অ্যাক্টিভ ইনকামে হবে না, সচ্ছলতার জন্য এখন বলা হচ্ছে যে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে হবে। অ্যাক্টিভ ইনকাম হলো আমি সরাসরি কাজ করে, হতে পারে এটা শারীরিক কাজ, হতে পারে এটা মানসিক কাজ, আমি সরাসরি কাজ করে যে ইনকাম করি, যে আয় করি, সেটা হলো অ্যাক্টিভ ইনকাম। আর আমার কোনো বিনিয়োগ ফেলে রাখার কারণে আমার ঘুমের মধ্যে, আমার অলসতার মধ্যে যেখান থেকে ইনকাম জেনারেট হয়, সেটাই হলো প্যাসিভ ইনকাম। সেখানে আমার সক্রিয় অংশগ্রহণ নাই কিছুতে। তো এই যে প্যাসিভ ইনকাম, এই প্যাসিভ ইনকামই আধুনিক সচ্ছলতার মূল কথা। সেই সচ্ছল যার যত বেশি প্যাসিভ ইনকাম আছে। এবং আমরা একসময় জানতাম স্বল্পবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, একটা ডলার ভ্যালুতে অ্যাভারেজ করা হতো। এখন দরকার নেই সেটা। নতুন সংজ্ঞায় কি বলে? যার অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের চেয়ে কম আছে, সে নিম্নবিত্ত। যার অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের সমান আছে, সে মধ্যবিত্ত। যার প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের চেয়ে বেশি আছে, সেই উচ্চবিত্ত। অর্থাৎ প্যাসিভ ইনকাম যত বেশি, কেন লাগবে এটা বেশি? কারণ তাইলে আমার যদি কোনো দিন কোনো কারণে অ্যাক্টিভ ইনকাম বন্ধ হয়ে যায়, আমি আর্থিক দুর্গতিতে পড়ব না। কাজেই আজকের যুগের সচ্ছলতার ধারণা হলো, দ্য মোর ইউ হ্যাভ প্যাসিভ ইনকাম, দ্য মোর ইউ আর সলভেন্ট। কাজে যত বেশি প্যাসিভ ইনকাম করা যাবে, তত আমি সচ্ছল। কিন্তু আমরা কয়জন জানি প্যাসিভ ইনকামের কনসেপ্ট? হ্যাঁ, আমরা বানাই কিছু বাড়ি ভাড়ার জন্য, কিন্তু এই যে বাড়ি ভাড়া আসে বাড়ি থেকে, সেটা খুব কম, ইনফ্লেশনের তুলনায় কম, এবং এফডিআর সঞ্চয়পত্র থেকে যে রিটার্ন পাওয়া যায় তার চেয়ে অনেক কম। কাজে এটা আসলে এত টাকা খরচ করে এই অল্প আয় নেওয়াটা আধুনিক যুগে মানায় না। কাজেই আমাদেরকে প্যাসিভ ইনকাম যত বেশি করানো যায় আমার ক্যাপিটাল খাটিয়ে, সেটাই হলো আমার সচ্ছলতার রাস্তার দিকে এগিয়ে যাওয়া। আসুন আমরা সচ্ছলতার এই কনসেপ্টটা, প্যাসিভ ইনকামের এই কনসেপ্টটা নেই, এবং কোথায় সেই ইনকাম বাড়ে, প্যাসিভ ইনকাম, সেই দিকগুলো আমরা আজকে আলোচনা করব। কাজী সার কথা কি? আমাকে প্যাসিভ ইনকাম বাড়াতে হবে, শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করে চলবে না। এখন আমরা জানব প্যাসিভ ইনকামের কি কি রাস্তা আছে। প্যাসিভ ইনকাম আমরা জানলাম, যেখানে আমার সক্রিয় অংশগ্রহণ নাই, আমি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে, আমার ইনকাম আসবে, হয় পকেটে না হয় ব্যাংক অ্যাকাউন্টে, সেটাই প্যাসিভ ইনকাম। কীভাবে আসতে পারে? হ্যাঁ, কমন প্রচলিত ধারণা হলো আমাদের বাড়ি করা, বাড়ি ভাড়া দেওয়া। বাড়ি ভাড়া থেকে আয় প্যাসিভ ইনকাম, কিন্তু যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয় সেই তুলনায় আয় হয় খুব কম। হ্যাঁ, এককালীন মূল্য বাড়ে, এটা ঠিক, বাড়ির মূল্য, জমির মূল্য এককালীন বাড়ে, কিন্তু যিনি করলেন তিনি এটা ভোগ করতে পারেন না সেই মূল্য বাড়াটা। কারণ যে কষ্ট করে একটা বাড়ি করে, তার দ্বারা না খেয়ে থাকলেও সে বাড়িটা বিক্রি করতে চায় না। কাজেই সেকেন্ড জেনারেশনের কাছে আপনার বাড়ি, যেহেতু সে কষ্ট করে বানায় নাই, সেই বাড়িটা অনেকটাই মূল্যহীন হয়, অথবা খুব বেশি দামি বাড়ি হলে অনেকটাই ছেলেটাকে নষ্ট করার হাতিয়ার হয়। কারণ রবীন্দ্রনাথের একটা উপন্যাসে ছিল, তার পূর্বপুরুষ
তার জন্য এত পরিমাণ সম্পদ রেখে গেছেন যে পরবর্তী 14 পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কাজেই আপনার সন্তানের জন্য শুধু বাড়ি জমানো বা বাড়ি বানানো সেই ধারণা থেকে বের হতে হবে। এখন হবে কি, সম্পদ আমিও ভোগ করব, আমারও দিবি, আবার আমার পরবর্তী প্রজন্ম এটার রিটার্ন নিতে পারবে, সেই রকম সম্পদ করা। তাহলে একটা ইনকাম আছে প্যাসিভ ইনকামের, বাড়ি ভাড়া, বাট এটা অতটা নয়। এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, এটাও ঠিক। আরও প্যাসিভ ইনকাম আছে, যেমন আপনি ভিডিও করলেন, অনলাইন মিডিয়ায় ভিডিও ছেড়ে দিলেন, ওই ভিডিওটা যত ভিউ হবে তার থেকে একটা ইনকাম জেনারেট হবে। আপনি একবারই কাজ করলেন, তা থেকে ইনকাম জেনারেট হলো, এটা এক ধরনের প্যাসিভ ইনকাম। আর কি হতে পারে? শেয়ারে বিনিয়োগ করলে প্যাসিভ ইনকাম আসতে পারে, কারণ শেয়ারের পেছনে থাকে একটা কোম্পানি, ওই কোম্পানির আয়ের একটা অংশ ডিভিডেন্ড হিসাবে আসে, এই ডিভিডেন্ড ইনকামই প্যাসিভ ইনকামের রাস্তা হতে পারে। এবং ওয়ারেন বাফেট, যিনি একটানা 30টা বছর পৃথিবীর সেরা ধনীকের তালিকায় আছেন, সেই ওয়ারেন বাফেটের প্যাসিভ ইনকাম হলো এই শেয়ারের ডিভিডেন্ড। উনি প্রচুর পরিমাণ ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার কিনে গেছেন সেই ছোটবেলা থেকে, নেশার মতো করে কিনেছেন 25 বছর বয়স থেকে। 11 বছর বয়সে প্রথম বিনিয়োগ শুরু করেছিলেন। কাজে লং টার্মে চিন্তা করে ভালো ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করে তার ডিভিডেন্ড নেওয়া প্যাসিভ ইনকামের একটা সুন্দর রাস্তা। কাজেই শেয়ারকে আমরা যেভাবে দেখি, শেয়ার মানে জুয়া খেলা, শেয়ার মানে টাকা হারানোর রাস্তা, শেয়ার মানে শুধুমাত্র যারা এরকম ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন বোঝেন, যারা ফাইন্যান্সিয়াল বিভিন্ন ফর্মুলা জানেন, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, তাদের জন্য একটা বিনিয়োগের রাস্তা, সেটা নয়। শেয়ার আসলে কিন্তু প্যাসিভ ইনকামের জন্য সবচেয়ে সেরা রাস্তা। ওই যে আপনি ট্রেড করলেন, কেনাবেচা করলেন, কিছু ইনকাম করলেন, এটা অ্যাক্টিভ ইনকাম, এটা প্যাসিভ ইনকাম নয়। প্যাসিভ ইনকাম হলো আপনি কিনে ফেলে রাখলেন, বছর বছর ডিভিডেন্ড নিলেন। এবং এখন যেটা দেখা যাচ্ছে, ভালো 5-10টা শেয়ারে মাসে 5,000 টাকা করে ফেলে রাখতে পারলে রিটায়ারমেন্টে কোনো ভদ্রলোক মোটামুটি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারবে। আর সারা জীবন ধরে তো পাচ্ছেনই। এই রকমভাবে চিন্তা করে যদি শেয়ারে বিনিয়োগ করা যায়, তাহলে শেয়ার হতে পারে প্যাসিভ ইনকামের সেরা বিনিয়োগ মাধ্যম। কিন্তু শেয়ার নিয়ে আমাদের অনেক রকম ভুল ধারণা আছে। আজকের আমরা যে আলোচনাগুলো করব, এই আলোচনাগুলো শুনলে আমরা মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে শেয়ার নিয়ে ভ্রান্ত ধারণাগুলা একেবারে চলে যাবে। শেয়ার যে একটা বিনিয়োগের সেরা মাধ্যম, সেই বিষয়ে আপনিও আমাদের সাথে একমত হবেন। আমাদের লক্ষ্য সত্যিকার বিনিয়োগকারী তৈরি করা। 20 কোটি দেশে, 20 কোটি লোকের দেশে মাত্র কয়েক লাখ লোক বা 2 থেকে 3 লাখ লোক অ্যাক্টিভলি শেয়ার বিনিয়োগে আছেন। এবং এটা বিনিয়োগে নয়, শেয়ার ট্রেডে আছেন বেশিরভাগ। সেই জায়গা থেকে বের হয়ে আমরা চলুন সত্যিকার বিনিয়োগকারী হই, ডিভিডেন্ড ওরিয়েন্টেড শেয়ারে মনোযোগ দিই, লস করার কোনো জায়গা থাকবে না। প্রথম দিকে লাভের পরিমাণ একটু কম হবে, ক্ষতি নেই। ধীরে ধীরে যত সময় যাবে, যত ব্যবসা বাড়বে, আপনার ইনকাম বাড়বে, প্যাসিভ ইনকাম বাড়বে, আপনি সচ্ছলতার হাইওয়েতে উঠে যাবেন। এখন আমাদের আলোচনা হলো শেয়ার কি তা নিয়ে। শেয়ার আসলে কি? আসলে একটা কোম্পানির মালিকানার একটা ক্ষুদ্র অংশ, এবং সারা বিশ্ব জুড়ে এই শেয়ার মার্কেট আছে, যেটাকে বাংলায় বলা হয় পুঁজিবাজার। তবে মার্কেট থেকে যতটা দূরে থাকা যাবে, নিরাপত্তা তত বেশি। হ্যাঁ, মার্কেটে কিছু লোকের খুব বেশি লাভ হয়, কিন্তু সাধারণের হয় না। কাজে আমাদের ফোকাস থাকবে, হ্যাঁ ট্রেড আমরা যদি করতে পারি করব, তবে আমাদের ফোকাস থাকবে শেয়ার বিনিয়োগ নিয়ে। বিনিয়োগের এদিক ওদিক নিয়ে আমরা আলোচনা করব। তাইলে আমরা জানলাম শেয়ার মানে মালিকানার একটি ক্ষুদ্র অংশ, এবং আপনি যদি এই ক্ষুদ্র অংশ কিনেন, তাইলে কি হবে? কোম্পানি যে ব্যবসা হবে তার একটা অংশ ডিভিডেন্ড দিবে, ওই ডিভিডেন্ড আপনি বছর বছর পাইতে থাকবেন। আচ্ছা, তাইলে মালিকরা কেন এই আপনাকে প্রফিটের অংশ দিবে? তারা তো একা করলেই পারতো। হ্যাঁ পারতো, বাট মনিটারি ফর্মুলায়, ওয়েলথ বিল্ডিং ফর্মুলায় বলছে কি লেভারেজ।
লেভারেজ মানে কি? লেভারেজ হলো অন্যের জ্ঞানকে পুঞ্জীভূত করে কাজে লাগানো, লেভারেজ হলো অন্যের ক্যাপিটালকে পুঞ্জীভূত করে কাজে লাগানো এবং সুযোগকে ম্যাক্সিমাইজ করা, অন্যের স্কিলকে কাজে লাগানো, অন্যের টেকনোলজি কাজে লাগানো অথবা একটা নেটওয়ার্ক টেকনোলজি কাজে লাগানো। শেয়ারে কি হচ্ছে? মনে করেন একজন ব্যবসায়ী, তার একটা ৫ কোটি টাকার ব্যবসা আছে, কিন্তু তার যে ক্যাপাসিটি আছে, তার যে নলেজ আছে, তার যে এক্সপিরিয়েন্স আছে, সেখানে উনি ৫০ কোটি টাকা খাটাতে পারেন, সেই সক্ষমতা ওনার আছে। এই যে তার সক্ষমতাটাকে ম্যাক্সিমাইজ করার একটি উপায় হলো শেয়ার। ঠিক আছে, আমরা ব্যাংক লোন নিতে পারতাম। ব্যাংক লোন নিলে কি হবে? টাকা মানে আজকে রাত্রে থেকে ইন্টারেস্ট চার্জ হবে। এখন টাকাটা ব্যবসায় লাগাতে লাগাতে ব্যবসাকে প্রফিটে নিতে নিতে কিন্তু সময় লাগে। সেই সময়টা ওই ইন্টারেস্ট দিয়ে যাওয়া কিন্তু কষ্টকর হয়। সেই জায়গা থেকে ব্যবসায়ীরা চিন্তা করলেন, না, আমরা আর ব্যাংকের কাছ থেকে নয়, আমাদের ব্যবসা যেহেতু বড়, আমরা ব্যাংকের কাছ থেকে নয়, আমরা সরাসরি পাবলিকের কাছ থেকে টাকা নিব এবং পাবলিককে আমাদের পার্টনার বানিয়ে দিব। এটাই হলো শেয়ার বাজার। সিম্পল, যে আপনি একটা ব্যবসার অংশ কিনলেন এবং ওই ব্যবসা থেকে যে লাভ হবে তার একটা অংশ আপনি প্রতি বছর পাবেন। দ্যাটস সিম্পল। হ্যাঁ, শেয়ার বাজারে এনলিস্টেড হলেই যে সব কোম্পানি ভালো হবে তা নয়। আবার আমাদের দেশে তো এনলিস্টেড হতেও অনেক ঘাপলার কথা শোনা যায়। কাজেই তাই বলে কি আমি শেয়ার বাজার থেকে দূরে থাকবো? একদম না। কারণ একজন মানুষের কয়টা শেয়ার দরকার? বড় জোর 10টা শেয়ার, 15টা শেয়ার। কাজেই 350-400 কোম্পানি থেকে আপনি 15টা ভালো শেয়ার চোখ বুজে নিতে পারবেন। কাজেই শেয়ারে বিনিয়োগ করলে চট করে জাং শেয়ারে, আজেবাজে শেয়ারে ঢুকে বলবো শেয়ার বাজার খারাপ, সেই দিন আর নাই। কারণ এখন সব ইনফরমেশন হাতের কাছে পাওয়া যায়, একটা ক্লিকে পাওয়া যায়। এক সময় ছিল অ্যানুয়াল রিপোর্ট, এই বড় বড় অ্যানুয়াল রিপোর্ট দেখতে হতো, তার প্রফিট, আবার অ্যানুয়াল রিপোর্টে অনেক ছিল। এখন কিন্তু অনলাইন মিডিয়ার কারণে তার অ্যানুয়াল রিপোর্টও আপনার এক ক্লিকে আসে, তার ম্যানেজমেন্ট নিউজগুলো আপনার এক ক্লিকে আসে। আবার অনলাইন মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন কোন কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, খারাপ, কোন কোম্পানির খারাপ। কাজেই শেয়ার হলো কোম্পানির মালিকানার অংশ। ওই কোম্পানিতে যত লোক আছে তত লোকের লাভের অংশ আপনি নেওয়ার একটা সুযোগ এটা। কাজেই শেয়ার হলো বিজনেস নেটওয়ার্ক, আর টাকার জন্মই তো হয় বিজনেসে। কাজেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, শেয়ার মার্কেট আমি বলবো না, আমি বলবো শেয়ারে বিনিয়োগ করে আপনি পাচ্ছেন রেডিলি একটা বড় টাকার নেটওয়ার্কে ঢোকার সুযোগ। সেইটা চিন্তা করেই ঢুকবেন। মনে করেন আমাদের দেশে একটা ব্যাংকগুলোর মধ্যে এখন খুব ভালো করছে বিকাশের কারণে, বিশেষ করে ব্র্যাক ব্যাংক। আপনার বিকাশ ইউজার বাংলাদেশে 7-8 কোটি। কাজে 7-8 কোটি লোক যদি 1 টাকা করে দেয়, 8 কোটি টাকা বিকাশের লাভ হবে। 2 টাকা করে দিলে 16 কোটি টাকা। কাজে এরকমভাবে বিশাল নেটওয়ার্কের অংশ হওয়ার একটা সুযোগ হলো শেয়ার। আমরা ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনে সেই সুযোগটা পাই। স্কয়ার ফার্মা আরেকটা ভালো কোম্পানি আছে। হ্যাঁ, রাতারাতি লাভ করার ধারণা বা ধান্দা এইসব শেয়ার দিয়ে করা যায় না, কিন্তু ধৈর্য ধরলে এইসব শেয়ারে লস হওয়ার ঝুঁকিটাও কম থাকে। স্কয়ার ফার্মা ঔষধ বিক্রি করে, বেশিরভাগ ডাক্তারের ঔষধ লেখেন। আপনি এক পাতা সেকলো কিনলেন, আপনার কাছে 500টা স্কয়ারের শেয়ার আছে, মানে কি ওই এক পাতা সেকলো বিক্রির লাভের অংশ থেকে একটা অংশ আপনি পাবেন। এইভাবে শেয়ার মানে বিজনেসের অংশ, শেয়ার মানে একটা ব্যবসার মালিকানার অংশ, সেটা বুঝে শেয়ার কিনতে হবে। এবং ওয়ারেন বাফেট বলেছেন, সাম শেয়ারস আর ফরএভার শেয়ারস। সেইভাবে চিন্তা করে আমরা কিনবো, আজীবনের জন্য কিনবো। হ্যাঁ, হঠাৎ করে বাজার অত্যন্ত বেড়ে যাওয়ার কারণে যদি দেখা যায় প্রাইসটা ওভার প্রাইস হয়ে গেছে খুব বেশি, তাহলে হয়তো বিক্রি করে লাভ নিব। প্রাইস কমে গেলে ভালো শেয়ারের প্যানিক হওয়ার কিছু নাই। তাহলে শেয়ারকে আমরা বিনিয়োগের মাধ্যম হিসেবে চিন্তা করব। দেখেন, আজকে যদি স্কয়ার ফার্মা বা অ্যাকমি ল্যাবরেটরিজ বা আপনার সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, যেগুলো ভালো প্রতিষ্ঠান আছে, তাদের শেয়ার বাজারে না থাকতো, তারপর স্কয়ার টেক্সটাইল, তারপর আছে রেনাটা, বিএটিবিসি, এগুলো যদি বাজারে না থাকতো, তাইলে তো আমরা
10 গুণ 20 গুণ দাম দিয়েও কিনতে পারতাম না। একটা জিনিস দাম বেড়ে গেলে কেনার আগে 10 বার চিন্তা করতে পারেন, দাম কমলে এত চিন্তা করার কিছু নেই। এই যে দেখেন মার্কেট কয়দিন ধরে একটু বাড়ছে, সবাই টাকা নিয়ে আসতেছেন এখন, কিন্তু যখন পড়তি মার্কেট ছিল বিনিয়োগ করি নাই আমরা। কাজে মার্কেট বুঝতে হবে, মার্কেটের হ্রাস যেদিকে ছুটছে তখন আপনাকে একটু ধৈর্য নিয়ে চিন্তা করতে হবে। যখন আন্ডার ভ্যালুর দেখবেন, হ্যাঁ কীভাবে আন্ডার ভ্যালুর চিন্তা করব, কিভাবে বুঝবো, সেগুলো আমরা আলোচনা করব আজকের বিভিন্ন ধাপে ধাপে। কাজেই প্রথম কথা আমরা ক্লিয়ার থাকি, শেয়ার মানে কোম্পানির একটা ব্যবসার অংশ, একটা মালিকানার অংশ। আমরা একটা শেয়ার কিনি আর 1 লাখ শেয়ার কিনি। আমরা বুঝে নিব আমি ওই কোম্পানির পার্টনার, কাজেই আমি ভালো কোম্পানির পার্টনার হব, ভালো মালিকদের সাথে পার্টনারশিপ করব, সেটাই হবে শেয়ার কেনার প্রথম শর্ত। যদি এইভাবে চিন্তা করে কিনি, ঝুঁকি অনেকাংশে কমে যাবে। আমি তো বলি ঝুঁকি বলতে কিছু নাই, একটা ব্যবসা, ওই কোম্পানি যতদিন ব্যবসায় থাকবে ততদিন আমার কোনো ঝুঁকি নাই। যদি ব্যবসা বন্ধ হয় যে আমার ঝুঁকি আছে, কিন্তু কোনো ভালো কোম্পানি রাতারাতি বন্ধ হয় না, বন্ধ হতে সময় লাগে। কাজে এটা একটা সহজ রাস্তা। যদি দেখি হ্যাঁ আমি 15 বছরের প্ল্যানে কিনেছিলাম, কিন্তু 5 বছর পরে দেখলাম কোম্পানিটার ব্যবসা এখন ডাউনওয়ার্ড, এখন আর আগের মতো প্রোডাকশন কোয়ালিটি নাই, আগের মতো প্রোডাক্ট বিক্রি হয় না, আমরা চট করে সেকেন্ডে ওই শেয়ারটা বদল করে অন্য শেয়ারে যেতে পারি। কাজেই বুঝে শুনে বিনিয়োগ করব, অযথা বাজারের পেছনে ছুটব না, শেয়ারের পেছনে ছুটব।